মা রে, জ্বলে গেলাম রে, জ্বলে গেলাম। ইচ্ছে করে আপনি তরকারি ভর্তি কড়াইটা আমার গায়ে ফেলে দিলেন, তাই না মা? আমি আমি ইচ্ছা করে পড়িনি বৌমা। হাতটা ফসকে কেমন করে যেন পড়ে গেল। এক কাজ করো বৌমা, তুমি এখনই ঠান্ডা জলে গিয়ে দুটা ডুব লাগিয়ে আসো। আমি যদি এই অবেলায় চান করতে যাই, ঘরের রান্না বান্না কাজকর্ম কে সামলাবে? একটু পর তো আপনার ছেলেরা এসে যাবে। আজকে রান্না বান্না সব আমি করব মা, তুমি যাও। আমায় ক্ষমা করে দিও বৌমা, আমি ইচ্ছে করে করিনি। আরে কি রে সখী, আজ হঠাৎ এই সকাল সকাল তুই ঘাটের পাড়ে চান করতে আসছিস? কি হয়েছে? আর বলিস না রে, সকাল সকাল রান্না করছিলাম, ঠিক ওই মুহূর্তেই খাটার শাশুড়িটা এসে গরম তরকারির কড়াইটা একবারে গায়ে ফেলে দিল। গাটা যেন ঝলসে গেছে। এই ঠান্ডা জলেও শান্তি মিলছে না রে। এরম করে একা একা এই সংসারটার পিছনে আর কত খাটবি বলতো? এত সুন্দরী একটা মেয়ে ছিলি তুই, খাটতে খাটতে কেমন চামচিকের মতো হয়ে গেছিস। এখন একটা নতুন বউ ঘরে নিয়ে আসুক, তুই একটু বিশ্রাম কর। এভাবে আর কত বলতো? তুই কি জি নাকি? তোরও তো একটা জীবন আছে। তুই ঠিকই বলেছিস রে, আমার পক্ষে আর খাটা সম্ভব না। আজই গিয়ে বাড়িতে বলবো দেবরকে বিয়ে করে নতুন বউ আনতে। ও মা, এ কি? আমি সেই কখন চান করতে গেলাম, চলেও এলাম, এখনো আপনার রান্না বান্না শেষ হলো না মা? এই তো বৌমা, বয়স হয়েছে বুঝই তো, বাটা ঘষা করে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। রোজকার এসব আর ভালো লাগে না। সংসারের কাজ থেকে আমি কোথাও চলে গেলেই কাজকর্ম সব পড়ে থাকে। এবার আপনার ছোট ছেলেকে বিয়ে করে ঘরে একটা নতুন বউ আনান, আমার পক্ষে একা সম্ভব না। হ্যাঁ বড় বউ, আমিও এটা ভেবেছি, তুমি একা আর কত সামলাবে, আর আমারও তো বয়স হয়েছে, শরীর দেয় না। পঞ্চায়েত বাবু, আপনি উত্তরপাড়ের জঙ্গলের শুকনো কাঠ চেয়েছিলেন, এই যে আপনার প্রয়োজন মতো কাঠ এনে দিয়েছি। আজকে দয়া করে দামটা একটু বেশি দেবেন, আমাদের জন্য দামটা আপনি সবসময় কমিয়ে দেন। তোমাদের কাঠের মান তো এমনিতেই ভালো থাকে না, সেই তুলনায় আমি তোমাদের অনেক বেশি দামই দিই, এর চেয়ে বেশি দাম দেওয়া সম্ভব না। আপনি কি বলছেন পঞ্চায়েত বাবু? আমাদের কাঠের মান সবচেয়ে ভালো। আমরা এই গ্রামের সবচেয়ে গহীন জঙ্গলে গিয়ে সকাল থেকে শুকনো কাঠ সংগ্রহ করি, এত কম দামে আমাদের পোষায় না। না পোষালে তাহলে বাপু অন্য কোথাও দেখতে পারো, কে নেবে তোমাদের কাজ আমিও দেখব। যাও যাও যাও, সময় নেই আমার। আরে সুজয়, তুই থাম, শান্ত হও ভাই, আমাদের পঞ্চায়েত বাবুর কাছেই বিক্রি করতে হবে। ঠিক আছে পঞ্চায়েত বাবু, আপনি যে দাম দিবেন ওই দামেই নেব। সকাল থেকে এত পরিশ্রম করে দুই ভাই মিলে কাঠ জোগাড় করি, দিন শেষে অর্ধেক দামও মেলে না, তারপরও তুমি ওর কাছেই কেন বিক্রি করো দাদা? অন্য কারো কাছেও তো আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি। ভাই সুজয়, ওই পঞ্চায়েত কতটা বদমাশ সেটা তুই ভাবতেও পারবি না। ওকে ছাড়া আমরা আমাদের কাঠ এই গ্রামের কারো কাছে বিক্রি করতে পারবো না। যদি কেউ আমাদের থেকে কাঠ নেয় তার 12টা বাজিয়ে দিব ওই পঞ্চায়েত। গরিবের জ্বালা, তাই বলি আমরা এভাবে অত্যাচার সহ্য করে যাব বর্দা? এ কি করে সম্ভব? সহ্য করা ছাড়া কোনো উপায় নেই রে ভাই, আমরা গরিব, গরিবরা সবসময় অত্যাচারিত। কি গো মা, তোমার বৌমাকে দেখছি না যে, সে কোথায়? বৌমার শরীরটা বেশি একটা ভালো না রে খোকা, ঘরে বিশ্রাম করছে। বেচারি একা একা ঘরের কাজ করে আর উঠতে পারছে না। আমিও বুড়ি মানুষ, বেশি একটা সাহায্য করতে পারি না। এইবার সময় হয়েছে, সুজয়কে একটা বিয়ে দিতেই হবে। নতুন বউ এলে বড় বৌমার উপর চাপটা একটু কমবে। আমি বুঝতে পেরেছি মা, নিশ্চয়ই আজকেও বৌদি তোমার সাথে কাজকর্ম নিয়ে অনেক চেঁচামেচি করেছে, তাই না? এই অভাবের সংসারে বিয়ে শাদী কি করে সম্ভব মা? এ হয় না। আরে বড় বৌমাকে দোষ দিচ্ছিস কেন? বেচারি একা একা আর কত সামলাবে? আমিও তো বুড়ি হয়েছি, তাকে ঠিকমতো সাহায্যও করতে পারি না। দেখ খোকা, এভাবে আর হয় না, একটা বিয়ে করে নিয়ে আয়। গরিবের ঘরে নতুন বউ আসে না নাকি? তোমার কথা শতভাগ সঠিক মা, ছোট ভাইয়ের বিয়ের বয়সও হয়ে গেছে, কিন্তু আমাদের সংসারে যে পরিমাণ অভাব, আরেকজন সদস্য বেড়ে গেলে আমরা কি করে সব
অভাব অনটন যাই থাকুক, মিলেমিশে থাকার ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয়। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার বান্ধবীর মেয়ের সাথে ছোটনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর কেটে যায় প্রায় 1 সপ্তাহ। এর মাঝেই সুজনের সাথে কমলিকার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। মা কমলিকা, আজ থেকে আমাদের বাড়িটাকে তোমার নিজের বাড়ি মনে করবে। আমাদের অত টাকা পয়সা নেই, কিন্তু বাড়িতে সুখ আছে ভীষণ। নিশ্চয়ই মা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের সংসারটা সুখে ভরিয়ে দিতে পারি, বড় দিদির সাথে মিলেমিশে থাকতে পারি, এটাই চাই। হয়েছে হয়েছে, নতুন নতুন আসলে অত মিষ্টি মধুর কথা সবাই বলে, সময় পেরোলে দেখা যাবে কেমন সুখের সংসার গড়ো। এই সংসারে আমি একা থাকলে একটু চিন্তা করতাম, তোমার মতো বড় দিদি আছে, আমার আর চিন্তা কিসের, সব তুমি দেখিয়ে দেবে। ভাই, তুই তো জানিস তোর ভাইয়ের হাতের অবস্থা কি, তাই তোর বিয়েতে বেশি কিছু দিতে পারলাম না। এই ছোট্ট শাড়ি আর কিছু গহনা উপহার, এটা রাখিস। আরে বর্দা, এসবের কি দরকার ছিল? এমনিতেই আমার বিয়েতে কত টাকা খরচ পড়ে গেছে, এসবের তো কোনো প্রয়োজন ছিল না দাদা। হ্যাঁ বড়দা, আপনি শুধু আমাদের মন খুলে আশীর্বাদ করুন, এর চেয়ে বেশি আর কিছুই চাই না আমাদের। আমার একটা মাত্র আদরের ছোট ভাই, যতই সমস্যা থাকুক না কেন, একমাত্র ভাইয়ের একমাত্র বউকে কিছু না দিলে কি হয়? কমলিকা, তুমি অনেক সুখী হও। এভাবে আশীর্বাদ করবেন দাদা, আমি যেন দিদির সাথে মিলেমিশে সুখের একটা সংসার গড়তে পারি। আমি দেখলাম তুমি সুরেশের বউকে শাড়ি আর গহনা উপহার দিয়েছো। হ্যাঁ গো, একটা মাত্র ছোট ভাই আমার, তার বিয়েতে কিছু না দিলে কি হয়, কেমন দেখায় না? আমি সেই কবে থেকে একটু শাড়ি একটু গহনা চাইছি, সবসময় অভাব অভাব বলে কিছুই দাও না। এই সংসারে আজই বোন কত কি করে গেলাম, কিছুই পেলাম না। আরে বউ, আসতে বলো, এসব কি বলছো? নতুন বউ এসব শুনতে পেলে কি বলবে? তোমার কোনো আশা কোনোদিন অপূর্ণ রেখেছি আমি? শোনো, আজকে থেকে ঘরের সমস্ত কাজ বাজ তুমি করবে। এতদিন আমি অনেক কাজ করেছি, এবার আমি একটু বিশ্রামে যাব। রান্না বান্না, ঘর ঝাড়ু পরিষ্কার সব তোমার করতে হবে, বুঝেছো? নিশ্চয়ই দিদি, ঘরের সব কাজ আমি করব, তুমি বিশ্রাম করবে। এবার বলো তো দিদি, আজ দুপুরে কি রান্না করতে হবে আমায়? আজকে দুপুরে ওই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা করো তো, অনেক দিন খাই না। শোনো, তার আগে জুটা কিছু থালা বাসন আছে, আর ঘাটের পাড় থেকে জল ভরে আনতে হবে, সেগুলো করে এসো। ঠিক আছে দিদি, আমি জল ভরে এনে এরপর দুপুরের রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এই মেয়ে দাঁড়াও, তুমি সুরেশের নতুন বিয়ে করা বউটা না? হ্যাঁ হ্যাঁ গো, আমি হলাম ওনার সদ্য বিবাহিতা স্ত্রী। তা আপনারা কারা গো, চিনতে পারলাম না যে। আমরা হলাম তোমাদের পাড়া প্রতিবেশী। তা কেমন আছো? তোমার ওই দজ্জাল যাকে নিয়ে সংসার করতে পারছো তো? ও কিন্তু সুবিধার নয়। কে বললো আপনাদের? দিদি অনেক ভালো মনের মানুষ, দিদি থাকাতেই তো আমার সংসার করতে ভীষণ সাহায্য হচ্ছে। দিদি আমার বোনের মতো আমায় ভালোবাসে, বুঝেছেন? আমি যাই তবে। আরে আরে, আলাপ তো মাত্র শুরু হলো, এখনই কোথায় যাচ্ছ নতুন বউ? শুনো, তুমি তো নতুন এসেছো, তাই তোমার দজ্জাল যাকে এখনো চিনতে পারছো না। ও কিন্তু মস্ত বড় শয়তানি, তোমার শাশুড়ির উপর যে অত্যাচার করতো, সময় থাকতে থাকতে এখনই স্বামীকে বলে হাড়ি আলাদা করে ফেলো, ওর সাথে একসাথে থেকো না। এসব আপনারা কি বলছেন দিদি? আমি নতুন আসতে না আসতেই আপনারা আমাকে হাড়ি আলাদা করে ফেলার পরামর্শ দিচ্ছেন? আমি যতদিন বেঁচে আছি কোনো দিন আমি আমার শাশুড়ি আর জার থেকে আলাদা হব না। আমি ওদের সাথেই মিলেমিশে সুখে সংসার করব। আমার অত সময় নেই কুটকাচালি করার, আমি যাচ্ছি। এরপর কমলিকা সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে। বাড়ি এসে দুপুরের জন্য রান্নাবান্না করতে থাকে। আজ এই বাড়িতে আমি প্রথম এতগুলো রান্না করলাম, তোমরা খেয়ে জানিও কেমন হয়েছে। খুব ভয় করছে। না 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 বৌমা, ভয়ের কিছু নেই, ভীষণ স্বাদের খাবার খেলাম এতদিন পর। সময় হলে তুমি আরও ভালো রান্না শিখে যাবে। বাহ বাহ বাহ,
এত বছর যে আমি এত কষ্ট করে আপনাদের পিণ্ডি শুদ্ধ ভরে ভরে খাওয়ালাম, আমার তো কোনোদিন এরকম সুনাম করেননি মা। আজ হঠাৎ এত সুনাম করছেন ছোটর? আজকে এই বাড়িতে প্রথম ছোট বৌমা রান্না করেছি, তার রান্নার এইটুকু সুনাম করলাম, এতেও তোমার মন্দ লাগলো? সব কিছুতে তোমার এত হিংসে বনাম কেন বড় বৌমা? হিংসে বন্ধ করো, বুঝেছ? কি কি বললেন আপনি? আমায় হিংসুটে বললেন? ও, এখন ছোট বউ আসতে না আসতে ও ভালো হয়ে গেছে আর আমি হয়ে গেছি হিংসুটে বড় বউ। আচ্ছা ঠিক আছে, আপনার ছোট বউয়ের রান্না আপনি খান, আমি চললাম, খাবো না। ও দিদি, তুমি খাবার সামনে রেখে কান্না করো না, মায়ের কথায় ভুল বুঝো না। আচ্ছা, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, তুমি কান্না বন্ধ করো, খাও দিদি। এমনিতে ও একটু ছেলে মানুষই করে, কিন্তু ওর মনটা একেবারেই সরল সোজা। তুমি কিছু মনে করো না কমলিকা বোন। না দাদা, আমি কিচ্ছু মনে করিনি। আপনি দয়া করে দিদিকে খাবারটা খাইয়ে দিন। সেই যে ঘরে ঢুকে দরজা লাগালো আর দরজা খুলছে না। খাবার না খেলে দিদি অসুস্থ হয়ে যাবে। এক্ষুনি যান দাদা, এক্ষুনি যান। আমি যাচ্ছি বোন, তবে আমার বউ একদিন ঠিকই বুঝবে তুমি যে কত ভালো মনের একজন মানুষ। আরে বউ, দরজাটা খোলো। বউ, বউ, সে কখন ধরে তোমায় বাড়ির সবাই ডাকছে, এখন আমিও তোমায় ডাকছি। আর রাগ করে থেকো না, খাবারটা খেয়ে নাও। ওই হিংসুটি ছোট বউ বাড়ি আসার পর থেকে আমার কদর সবার কাছে কমেই গেছে। ওর রান্না করা খাবার আমি মোটেও খাবো না, নিজের খাবার নিজেই খেয়ে নেব। হ্যাঁ, তোমার মায়ের বিচার করো আগে, কেন আমাকে হিংসুটে বললো? কমলিকা মোটেও তোমার সাথে হিংসা করে না বউ, সে তোমাকে বড় দিদির মতো ভালোবাসে। একদিন তুমি ভুল বুঝতে পারবে বউ। এভাবেই সুখে দুঃখে কেটে যায় প্রায় 7 মাস। দেখতে দেখতে কমলিকা 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। অবশেষে আমাদের ঘরে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে, কিন্তু আমি যে এক হতভাগা স্বামী, না পারলাম বউকে কিছু দিতে, না পারবো সন্তানকে ভালোভাবে মানুষ করতে। হ্যাঁ গো, তুমি খামাখা দুঃখ কেন পাচ্ছ? টাকা পয়সাই কি সব? টাকা পয়সা ছাড়াও সন্তানকে মানুষের মতো মানুষ করা যায়, বুঝলে? বড় বৌমা, থালা বাসনগুলা মাজা হয়ে গেলে তুমি রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা চাপিয়ে দিও কেমন? খুব ক্ষুধা পেয়েছে। কেন মা, আমি থালা বাসন ধুয়ে আবার রান্না করতে যাব কেন? রান্না বান্না তো আপনার ছোট বউই করে, তাই না? আরে তুমি জানো না, ছোট বউ এখন অন্তঃসত্ত্বা, তার এখন বেশি বেশি বিশ্রাম করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করতে যাও, আমি থালা বাসনগুলো মেজে দিচ্ছি, ঠিক আছে? আরে মা, আপনি থালা বাসন কেন মাজছেন? আমি উঠানটা ঝাড়ু দিয়ে মেজে দিচ্ছি, আপনি উঠুন তো। উঠুন মা, বিশ্রাম করুন, যান। এখন আমার বিশ্রাম করার সময় না মা, এখন তোমার বিশ্রাম করার সময়। বড় বউ রান্না বান্না করছে, তাই ভাবলাম আমি থালা বাটিগুলো মেজে দিই। তুমি যাও মা, যাও। এই জগতের প্রত্যেকটা ছেলের বউ যদি আপনার মতো ভালো শাশুড়ি পেত, তাদের কোনো দুঃখই থাকতো না। কি পাপে যে দেবরকে বিয়ে করিয়েছিলাম, এখন সারা বাড়িতে ওই ছোট বউয়েরই রাজ। নিজের পায়ে কুড়ুল মেরেছি, সেই কুড়ুল এবার আমাকেই তুলতেই হবে। এরপর বড় বউ ছোট বউয়ের ঘরে জল ফেলে দেয়। একটু পর ছোট বউ সেদিক দিয়ে হেঁটে যেতে গিয়ে জলে পিছলা খেয়ে পড়ে যায়। এত বড় দুর্ঘটনা কি করে ঘটলো মা? তোমরা কি কমলিকার একেবারেই খেয়াল রাখোনি? তোমরা ওকে কাজকর্ম কেন করতে দিয়েছো শুনি? ও বিশ্রামে থাকলেই তো এমন কিছু হতো না। না রে বাবা, বৌমাকে তো ঘরের কোনো কাজই করতে দিতাম না, তারপরেও যে কি করে আজ বৌমার দ্বারা এত বড় একটা অঘটন ঘটে গেল। হায় ঈশ্বর! আমি জানি আমার বউ যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে। এর পিছনে নিশ্চয়ই বৌদির হাত আছে। বৌদি কোনোদিন আমার বউটাকে সহ্য করতে পারেনি। আমি নিশ্চিত বৌদি এর পিছনে দায়ী, বিশ্বাস করো। এ মা, এত কষ্ট করে এই সংসারের পিছে এতদিন এত কিছু করলাম, আর আজ তুমি আমার উপর এত বড় অপবাদ দিলে সুজয়? এই দিনও আমার দেখতে হলো। ভাই, আমি মানছি তোর বৌদি একটু অন্যরকম, তাই বলে তুই তোর বৌদির উপর এত বড় অপবাদ দিয়ে দিলি? ছি 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 ছি, তোর থেকে আমার এমনটা আশা ছিল না। তোর বৌদির কাছে ক্ষমা চা। না, আমি কোনোদিন ক্ষমা চাইব না, কারণ আমি জানি এর পিছনে বৌদিরই কোনো ষড়যন্ত্র আছে। তোমার চোখে ধুলো পড়ে আছে দাদা, ধুলো সরাও, বুঝেছো? আমার এত বড় ক্ষতি বৌদি ছাড়া আর কেউই করতে পারে না। আরে তোরা থাম, এত কঠিন একটা সময়ের মাঝে তোরা দুই ভাই ঝগড়া লেগে গেলে হবে নাকি?
এতদিন আমার বউয়ের কথা না শুনে আমি অনেক ভুল করেছি। সে আমাকে অনেক আগেই বলেছিল যে আমাকে আলাদা হয়ে যেতে, তবে এখন আমাকে তাই করতে হবে। কাল থেকে আমি আলাদা হয়ে গেলাম। তুই তোর মতো থাকবি ছোট, আর আমি আমার মতো থাকবো। অবশেষে দুই ভাই নিজেদের মতো আলাদা হয়ে যায়। হ্যাঁ গো, কত সুখের সংসার ছিল আমার। টাকা ছিল না ঠিকই, সুখের অভাব ছিল না। এখন আমার সেই সুখের সংসারের দুই ছেলে দুই দিকে আলাদা হয়ে গেছে। আজকে এই ছেলের বাড়িতে থাকতে হয়, তো কালকে ওই ছেলের বাড়িতে। এই বুড়ো বয়সে তাদের এই বিচ্ছেদ আমি দেখতে পাচ্ছি না গো, আমায় নিয়ে যাও। ওহ, আমার বুদ্ধি দিয়ে বাড়ির থেকে আপদগুলোকে বিদেয় তো করলাম, কিন্তু এখন ঘরের সব কাজ আমায় একা করতে হয়। ঘুম পেয়েছে, যাই গিয়ে একটু ঘুমাই। এই কথা বলে বড় বউ নিজ ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। হঠাৎ একটি পর্দা চুলার ধারে উঠতে থাকে এবং সঙ্গে সঙ্গে পর্দার মাঝে আগুন লেগে যায়। ধীরে ধীরে সেই আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এসব কি করে হলো? আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ছোট বউ সেখানে দৌড়ে আসে এবং নিজের জীবন বাজি রেখে বড় বউকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ছোট বউকে হাসপাতালে আনা হয়। বড় বউকে বাঁচাতে গিয়ে তার মুখ ঝলসে গেছিল। ডাক্তার বাবু, যে করে হোক আমার বোনটিকে আপনি সুস্থ করে তুলুন। ওকে ঠিক করে দিন ডাক্তার বাবু। ওর কিছু হলে আমি আমাকে ক্ষমা করতে পারবো না। পেশেন্টের ফেস অনেক বাজেভাবে বার্ন হয়ে গেছে, সেটা অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে। কাইন্ডলি ব্যবস্থা করুন, ঠিক আছে? নিশ্চয়ই ডাক্তার বাবু, আমি আজকে বিকালের মধ্যেই টাকার ব্যবস্থা করতেছি। আপনি এদিক দিয়ে অপারেশনের ব্যবস্থা করুন। যে করেই হোক ওরে আপনি বাঁচান। এরপর বড় বউ তার স্বামীকে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে তার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে ছোট বউয়ের চিকিৎসা করায়। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর ছোট বউ বাড়ি ফিরে আসে। বড়দি, বড়দি, তুমি ঠিক আছো? তোমায় রক্ষে করতে পারলেও তোমার ঘরটা রক্ষে করতে পারিনি দিদি। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমার ঘর তৈরি করে দেব। ওরম করে বলিস না ছোট। ওই দিন যদি তুই আমার জীবন রক্ষা না করতি, আজ হয়তো বা আমি তোদের মাঝে বেঁচে থাকতাম না। তুই নিজের জীবন বাজি রাখলি আমার জন্য, আর আমি তোর কত বড় ক্ষতি করেছি। তোর সন্তানকে আমি নষ্ট করেছি। এই কথা বলি বড় বউ সকলের কাছে তার পাপ স্বীকার করে। এবার তোমরা যা ইচ্ছা করো আমার সাথে। বড় বউ, তুই স্বার্থপর আমি জানতাম, কিন্তু তুই যে এত বড় হিংসুটে সেটা আমি জানতাম না। ডাইনি কথাকার। হ্যাঁ ঈশ্বর, তোমার মতো পাপী বউয়ের পক্ষ নিয়ে আমি আমার ভাইটাকে কত ভুল বুঝেছি, তার সাথে সম্পর্ক নষ্ট করেছি। আসলে আমার ভাই সঠিক ছিল। তোমার মতো পাপিষ্টা নারীকে এই বাড়িতে আর রাখবো না। দয়া করে বড়দাদা দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। দিদি নিজের ভুলটা স্বীকার করেছে, দয়া করে তাকে একটা সুযোগ দিন। আমি দিদিকে নিয়ে সুখে শান্তিতে সংসার গড়ে তুলতে চাই। আপনারা দয়া করে এমন করবেন না। তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও। আমি ক্ষমার অযোগ্য জানি, কিন্তু তোমরা যদি ক্ষমা না করো আমার যে নরকেও জায়গা হবে না। আমি সব শুধরে নিতে চাই। আমি ছোটর সাথে আর কোনো দিন হিংসে করব না। যার এত বড় ক্ষতি তুই করেছিস, সেই যখন তোকে ক্ষমা করে দিয়েছে, আমরা ক্ষমা না করে কি আর থাকতে পারি? তবে একটা কথা সবসময় মনে রাখবি বড় বৌমা, সবসময় অন্যের জন্য কুয়া খুঁড়লে সে কুয়ায় নিজেরই পড়তে হয়। সুজয়, তুই তোর বড়দাদার সাথে অনেক বেয়াদবি করেছিস। এখনই তোর দাদার কাছে ক্ষমা চা। আয়, আমরা সবাই সুখে সংসার করি।